শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মিমি নেক্সাস লেডিস ক্লাবে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ আমাদের এই নারীদের আড্ডায়। পরিশ্রমই হচ্ছে সফলতার মূল, এটা আমাদের সবার জানা। সত্যিকার অর্থে পরিশ্রম করে আমরা যা পাই সেটাই টিকে থাকে সম্মানের সাথে, আর পরিশ্রম না করে যা পাওয়া যায় সেটা তো টিকে থাকেই না, সাথে সম্মানটাও থাকে না। সুতরাং পরিশ্রমই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। কিন্তু এটা সবাই যেমন জানি সবাই মানি না, তবে যারা মানি তারা আজকে সবাই সফল। ঠিক এরকমই দুজন সফল নারী আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমাদের মিষ্টি মিষ্টি দুই নারী বন্ধু। তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি শেলী সেনগুপ্তা, কবি ও কথা সাহিত্যিক। আপনাকে আমন্ত্রণ, শুভ সন্ধ্যা। আছেন সাইদা নাইম, লেখক ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ নারী লেখক সোসাইটি। শুভ সন্ধ্যা। ভীষণ ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। আর এই যে লেখালেখির সাথে আপনারা জড়িত, এটা কিন্তু চারটিখানি কথা না, সমস্ত কিছু সামাল দিয়ে, এবং লেখাটা হচ্ছে ভীষণ একটা মনোনিবেশের ব্যাপার এবং ভীষণ পরিশ্রমের ব্যাপার। তো প্রথমে আমি শেলী আপা আপনার কাছেই যাচ্ছি। এই লেখক হয়ে যাওয়াটা, এটা কি পরিকল্পিত নাকি হঠাৎ করে, বা অন্য কোনো কিছু হতে চেয়েছিলেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে লেখক হয়ে ওঠাটা হয়ে উঠেছে কিনা সেটা আমি বলার চেয়ে পাঠকরা বলবে। তবে লেখালেখির যে প্রচেষ্টাটা, আমার এটা আসলে খুব ছোটবেলা থেকে শুরু হয়েছিল। আমি যখন ক্লাস 8-এ পড়ছি তখন থেকেই টুকিটাকি লেখালেখি শুরু করেছি। মাঝখানে আমি একটু বলে নেই, আমি কিন্তু চট্টগ্রামের মেয়ে। তো আমি চট্টগ্রামে থাকাকালে যখন আমি লেখালেখি করছি, বিভিন্ন পত্রপত্রিকায়, চট্টগ্রামের যে পত্রিকাগুলো তখন প্রকাশিত হতো, সেসব জায়গাতে আমার বেশ লেখা গল্প ছাপা হতো। আমার সেই ক্লাস 8 থেকে? হ্যাঁ, ক্লাস 8 থেকে। আমি কিন্তু কথা সাহিত্য দিয়ে আমার লেখক জীবনটা শুরু হয়েছিল। তারপরে আমার আসলে বোধহয় 3-4 বছর আমি লেখালেখি করার সুযোগটা পেয়েছিলাম। খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে গেছে, যেটা আমার এসএসসি পরীক্ষার পরপরই আমার বিয়ে হয়ে গেছে। একদমই অল্প বয়সে, 16 বছর বয়সে। পছন্দের? কিছুটা পছন্দের। আচ্ছা। তো যাই হোক, বিয়ের পরে আমার সংসার জীবনে প্রবেশ করার পর নিজের পড়াশোনা, সংসার সামলানো, সন্তান পড়াশোনা কি করতে কি যুদ্ধ করতে হয়েছে না? সেটা না, যুদ্ধটা অবশ্যই করতে হয়েছিল, তবে এটা মানুষের সাথে না, পরিস্থিতির সাথে। কারণ ওই অবস্থায় পড়াশোনা করাটা একটু কঠিন ব্যাপার ছিল। সন্তান সামলে, সংসার সামলে, ওইটুকুন বয়সে আসলে এটা একটু কঠিন ব্যাপার ছিল। কিন্তু তারপরও আমি পড়াশোনাটা চালিয়ে গেছি। আমার স্বামীর সহযোগিতা ছিল। আর পরিশ্রম বলতে আমি বলবো প্রচন্ড পরিশ্রম আমাকে করতে হয়েছে। রান্না বান্না শেষ করে নিজের পড়াশোনা করা, নিয়মিত পড়াশোনা করেছি। আমি কলেজ করেছি, আমি ইউনিভার্সিটিতে ক্লাস করে আমি পড়াশোনা করেছি। পড়াশোনা করতে করতে আমি যখন মাস্টার্স কমপ্লিট করলাম, এর ভিতরে আমার বিএডটাও হয়ে গেল। তখন আমার মোটামুটি সংসারটা গুছানো হয়ে গেছে। আপনি যখন পড়াশোনাটা স্টার্ট করলেন বিয়ের পরপরই, ওইটুকু যতটুকু গ্যাপ, এরপর আর আপনার গ্যাপ দেননি আপনি? না, আমার একেবারে গ্যাপ দিতে হয়নি, পড়াশোনাটা চালিয়ে গেছি। পড়াশোনা করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে আমি যখন সংসারটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আমার মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সে বাইরে যাওয়ার প্রিপারেশন নিয়েছে। অনেকটা সময় পার হয়ে গেছে। অনেকটা সময়। লেখালেখি এর ভিতরে আমার কখনো লেখালেখি হয়নি, শুধু পড়াশোনাই করেছি। আসলটাই করেছেন আপনি। হ্যাঁ, নিজের পড়াশোনা করেছি, বাইরের বই পড়েছি। মেয়ে যখন দেশের বাইরে চলে গেল, তখন আমার এই একটাই মেয়ে, এই শূন্যতাটা আমার তখন মনে হলো যে আমি কিছু একটা করি। তখন থেকে আমি আবার লেখালেখি শুরু করলাম, এবং তখন শুরু হলো আমার দ্বিতীয়বার শুরু হলো কবিতা দিয়ে। কবিতা লিখতে লিখতে মানে বেশ অনেকটা আমার একটা প্ল্যান ছিল যে আমি কাব্যগ্রন্থ 15টা কাব্যগ্রন্থ হলে আমি তখন কথা সাহিত্যের দিকে আবার চলে যাব। আচ্ছা। তো আমার 15টা কাব্যগ্রন্থ। তার মানে একটা প্ল্যান থাকতে হয়, কিন্তু একটা প্ল্যান নিয়ে আগাতে হয়। আমার প্ল্যানটা ছিল দ্বিতীয় পর্যায়ে এসে। প্রথম পর্যায়ে আমার এসে গিয়েছিল, সহজাতভাবেই আমার লেখালেখিটা চলছিল। দ্বিতীয় পর্যায়ে এসে আমি ভাবলাম যে আমি কথা সাহিত্যে যাব, তবে তার আগে আমার 15টা কাব্যগ্রন্থ হতে হবে। 15টা কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার পর আমার মনে হলো যে এবার আমি গল্প লিখব। তো ছোট গল্প লিখতে শুরু করলাম। ছোট গল্পের গল্পগ্রন্থ যখন আমার 7টা হয়ে গেল, তখন মনে হলো যে আমি উপন্যাস কেন লিখছি না। আচ্ছা, এক এক করে ডালপালা ছড়াচ্ছে, মনের ডালপালা। এবং আমার তখন মনে হলো যে আমি চেষ্টা করব সাহিত্যের সকল ধারাতে
পথ চলতে এবং টাচ করব, যে দুঃখবোধ যেন না থাকে, আফসোস না থাকে। এর ভিতরে কলাম লেখা শুরু হলো, পত্রিকাতে কলাম। বাকি রাখলেন কি? তারপরে রেডিওতে আমি স্ক্রিপ্ট রাইটার হিসেবে যোগ দিই। এই গল্পে আসবো, অনেক গল্পে আসলে শেষ হবে না। একটু যাচ্ছি সাইদার কাছে। সাইদা, আপনার গল্প বলুন। এই আপনিও কি লেখালেখি সেই ছোটবেলা থেকে আপার মতোই কি আপনার সবকিছু, নাকি আপনার একটু অন্য গল্প? না, অন্য গল্প না। আমার মনে হয় কি যে আমাদের সবারই গল্প প্রায় একই রকম, ধরনটা ভিন্ন। তো ক্লাস 6 থেকে স্কুলে শিশু একাডেমিতে প্রতিযোগিতা হতো। তখন যে ক্লাসে এসে নোটিশ দিয়ে যেত কে কে স্বরচিত কবিতা নিয়ে যাবে শিশু একাডেমিতে। তো সেই থেকেই যাত্রা শুরু। তখন একসময় অনেক শিশুদের অনেক কম্পিটিশন হতো, যখন শিশুরা তৈরি হতো এগুলো করে, নাচ, কবিতা আবৃত্তি, গান, অভিনয়। আমি অ্যাটেন্ড করতাম। 3টার বেশি করা যেত না, 3টাতে অ্যাটেন্ড করতাম। এমনিতে আবৃত্তি করতাম, আর স্বরচিত কবিতা পাঠ হতো, সেটাতে অ্যাটেন্ড করতাম। আর মাঝে মাঝে গান অথবা নাচ। তার মানে কবিতা এগুলোর প্রতি বেশি ঝোঁকটা ছিল। হ্যাঁ, তখন ছোটবেলায়। তারপর তো ধীরে ধীরে ক্লাস 8-এ যখন উঠি তখন একটা উপন্যাস লেখা শুরু করি। বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল রোমান্টিক। আচ্ছা, রোমান্টিক। তখন তো ওই বয়সে আপনি কি ওই বয়সে রোমান্টিক? এখন আর রোমান্টিক না? আচ্ছা, রোমান্টিক গেল। তারপরে তো ওই উপন্যাসটা শেষ হয়ে যাওয়ার পর ওটা রেখে আমি একটু বেড়াতে যাই নানা বাড়ি। এসে দেখি আমার স্ক্রিপ্ট, মানে কাগজ, আমার প্রচুর লেখার অভ্যাস ছিল, মানে আমি পড়তাম আর লিখতাম পাঠ্য বই। তো আম্মা মনে করেছে যে সেই ওগুলো আমার সেই কাগজ, ওই যে নোট লিখতে লেখালেখি শেষ হয়ে গেছে, মানে পেপারের সঙ্গে চলে যাবে। তখন তো আর ইয়েতে আম্মা তো আর জানতো না, রাখার বিষয়টা ছিল না। আর আম্মাও জানতো না যে আমি লিখি। আচ্ছা, আমি উপন্যাস লিখছি, শুরু করছি অনেক শখ করে, এত সুন্দর প্ল্যান করে, মনে হচ্ছে যে চোখের সামনে সব ভাসছে। লেখাটা শেষ হয়ে গিয়েছিল। তো এটা একটুখানি বাকি ছিল, বই কি আমার সেরকম একটা খুব মনে নেই। কিন্তু আমি এসে দেখি যে আমার টেবিলের উপর কাগজ নাই। কি ব্যাপার, কাগজগুলো গেল কোথায়? তো আম্মা সেই আমার ওই কাগজ মনে করে, লেখার কাগজ মনে করে পুরো পেপারের সঙ্গে পেপারের কাছে চলে গেছে। তো সেই গল্প না, উপন্যাস, সেটা আবার শুরু করলাম। কিন্তু দেখি কখনো মানে একটা জিনিস, একটা সৃষ্টিশীলতা হারিয়ে গেলে দ্বিতীয়বার আসে না। থিমটা তো মাথায় আছে, এবং এটা তো একটা সৃজনশীল একটা কাজ। সেই থিমটাকে সামনে রেখে আমি একটা ছোট গল্পের রূপ দিয়ে ওটাকে ফিরিয়ে দিও না। নিশ্চয়ই আগেরটা চেয়ে ভালো হয়েছে গল্প। আমি স্যাটিসফাইড ছিলাম না, কারণ ওটা আমার ছিল উপন্যাস, বেশ বড় একটা, অন্যরকম একটা ছিল বিষয়। তো এটা অনেক পরে গিয়ে যখন এই উপন্যাসটাকে গল্পে, মানে রীতিমতো বলতে গেলে বনসাই, একদম বনসাইয়ের মতো ছোট গল্পে নিয়ে আসলাম, যে তবু থাকুক ভাবনাটা, যে ভাবনাটা ভেবেছি সেই স্মৃতিটুকু থাকুক। প্রথম সৃষ্টিটা শেষ হয়ে গেল। আরেকটা না, বলুন, আপনি বলুন। না, শুরু তো কবিতা দিয়ে স্কুল থেকে শুরু হয়েছে, কিন্তু মূলত আমি লেখা থামাই নাই। সেই বললাম না, সবার জীবন কাহিনী মনে হয় একই রকম, যে বিয়ে হয়ে যাওয়া, আর্লি বিয়ে হয়ে যাওয়া, আর্লি একটা ছন্দপতন হয় প্রত্যেকের জীবনে। কিন্তু আমি না লেখাটা থামিয়ে রাখিনি, লেখাটা আমার চলছিল। আচ্ছা, আমার সময়টা ছিল রাত, আমি রাতে লিখতাম, যে সারাদিন যাই করি না কেন, পড়াশোনা হোক, ঘর সংসার, জীবনযাপন যাই করি, চুপচাপ নিস্তব্ধ জেগে থাকতে পারলে কাজে লাগে। আমি রাতটা একটু রাত করে ঘুমাতাম, তখন আমি কাজে লাগাতাম এবং আমি গল্প লিখতাম। বিয়ের পরে সঙ্গীটি কি সে জানতো যে আপনি লিখেন? হ্যাঁ, উনি নিজেও লিখেন। আচ্ছা, তাহলে তো কথা নেই। আচ্ছা শেলি আপা, এই যে আমরা যে বিষয়টা আজকের, সেই বিষয়ে একটু যেতে চাই, যে পরিশ্রমী হচ্ছে সফলতার চাবিকাঠি। এটা তো মানে এটার অস্বীকার করার কিছু নেই, কিন্তু আজকাল পরিশ্রমটা করতে চায় না, সহজে পেতে চায়। আপনার কি মনে হয়? পরিশ্রম না করে সহজে সবকিছু না, সহজে তো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই। সহজে যেটা পাওয়ার চেষ্টা করে সেটা স্থায়িত্ব থাকে না, যার জন্য দেখা যায় যে অনেক গানের শিল্পী উঠছে, পট করে পড়ে যাচ্ছে, তাদের আমরা আর খুঁজে পাচ্ছি না। আর অনেক লেখক দেখছি যে হঠাৎ করে তাদের প্রচুর বই ছাপা হলো, পেপারে লেখা ছাপা হলো, কিছুদিন পরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ বিনা পরিশ্রমে আসলে কিছুই থাকে না। এবং চুরি করে লেখা, এরকম একটা অভিযোগ আছে। এটা প্রচুর, এবং সোশ্যাল মিডিয়াতে ইদানিং বেশি হচ্ছে। এটা প্রচুর হচ্ছে। আপনার লেখা চুরি হয়েছে কখনো? হ্যাঁ, আমার লেখা প্রচুর লেখা চুরি হয়েছে। তখন কি করেন? আমার যদি সুযোগ থাকে তাকে বলে দেই,
যদি সুযোগ না থাকে চুপ করে থাকি, কেননা সে একটা চুরি করবে, দুটো চুরি করবে, এর বেশি করতে পারবে না, কারণ এটা তো আমার সৃষ্টি, আমার সৃজনশীলতা, আমার সবটুকু তো সে নিতে পারবে না। সাময়িক হয়তো সে নিয়ে নিল, কিন্তু পরবর্তীটা যদি একই ধাঁচের লেখা না হয় তাহলে সে তো পারছে না লিখতে। একদম। তো সাইদা, আপনি কি এই লেখালেখিতেই থাকতে চেয়েছিলেন নাকি অন্য কোনো প্ল্যান কখনো ছিল? না, সেই আমার যুগে সবাই আমরা ডাক্তার হতে চেতাম। আচ্ছা, ডাক্তার হব, বড় হয়ে কি হবে, ডাক্তার হব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ একটা কমন ছিল। কমন রচনা লিখলেও তাই লিখতাম, হ্যাঁ, কি বড় হয়ে কি হবে, এইম ইন লাইফ কি ডাক্তার হব। তো ডাক্তার হওয়া তো হয়নি, মেডিকেলে চান্স পাইনি, তো নর্মাল পড়াশোনাই করলাম সায়েন্স ফ্যাকাল্টি নিয়ে। তারপর মাস্টার্সে এসে একটু উল্টে গেল, বাংলা নিয়ে পড়াশোনা করলাম। আচ্ছা, সায়েন্স থেকে একেবারে, হ্যাঁ। তারপরে ফিউচার প্ল্যানটা বলতে গেল যে লেখক হব, পিএইচডি করব, ডক্টরেট ডিগ্রি, ডক্টর নামটা হয়েছে সেসব না, সেসব এখনো হবে, হবে, হ্যাঁ, পরিশ্রম করতে হবে, পিএইচডি হবে ইনশাআল্লাহ সামনে, ইনশাআল্লাহ। তো এখন স্বপ্ন একটাই যে সাংগঠনিকভাবে বাংলাদেশ নারী লেখক সোসাইটি, এই সংগঠনটাকে ভালো করে এগিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু নারীদের নিয়ে কাজ করছি আমি। এই যে পরিশ্রমের কথাটা আসলো, এখানে কিন্তু কর্মকাণ্ডটা একটু বলবেন। হ্যাঁ, বাংলাদেশ নারী লেখক সোসাইটি মূলত লেখকদের নিয়ে তৈরি, লেখক পাঠকদের নিয়ে তৈরি, এবং এটা সামাজিক সংগঠনও। আচ্ছা, আমরা নারীরা প্রচুর পরিশ্রম করি, যে সামনাসামনি যদি না দেখেন নারী লেখক সোসাইটির কার্যক্রম, আপনি চিন্তা করতে পারবেন না। এই যে রোজার সময় আমরা বিভিন্নভাবে ফান্ড ক্রিয়েট করে আমরা গরিব দুঃখীদের কাছে যে উপহার সামগ্রী পৌঁছে দেই, ঈদ উপহার, তারপরে এই যে বন্যা, বিভিন্ন সময় আমরা ত্রাণও দেওয়ার এগুলো সুযোগ আছে। আমরা সাংসারিক কাজের মধ্য থেকে সময় বের করে, অনেকখানি সময় বের করে, আমরা রোদে রোদে ঘুরে ঘুরে, রোদ বৃষ্টি সবকিছু উপেক্ষা করে আমরা এই আপনি একটু, আপনি তো সংগঠনের আপনার পরিচয়টা এখানে আর দেয়া হয়নি। আমি নারী লেখক সোসাইটির সভাপতি। আচ্ছা, তো আমরা আসলে যে কাজগুলো করি, আমরা দুস্থ নারীদের সহায়তা করার জন্য সেলাই মেশিন দেই। অনেক সময় আমরা যারা পার্মানেন্ট সহায়তা, হ্যাঁ, পার্মানেন্ট প্রতিবন্ধীদের আমরা হুইল চেয়ার দেই, অনেক ভ্যান গাড়ি দেই, যেগুলো কাজে লাগবে, সবসময় ইনকাম করতে রিকশা দেই। আমরা দুস্থদেরকে সহযোগিতা করার সব ধরনের চেষ্টা করি। হুইল চেয়ার দেওয়া হয়েছে অনেকবার। আর এমনিতে ফান্ডিংটা কি আপনারা নিজেরাই করেন? একদম নিজেরা, হ্যাঁ, সম্পূর্ণ ফান্ডিংটা আমাদের নিজেদের। আমরা সরকারিভাবে এখনো কিছু পাইনি, বা আমরা প্রচেষ্টা আছে, যদি কখনো হয়তো হবে, কিন্তু তাই বলে তো থেমে থাকা যাবে না। রইল এই প্রচেষ্টা যাতে সফল এবং কাজগুলো যাতে আরো থেমে থাকা তো যাবে না, আমরা আমাদের কাজ আমরা করে যাচ্ছি। সেটাই। তো আপনার কি মনে হয় যে এই সব করেই তৃপ্ত আছেন, কোনো অতৃপ্ত আমরা কাজ করে না, কোনো আফসোস নেই, কারণ কাজ তো করতে চেয়েছিলাম, এবং কাজটা করতে আমরা সবাই কাজ করে, কিন্তু কাজ সুফল বয়ে আনে যে কাজ, এবং মানুষের জন্য যে কাজটা করা হয়, সে কাজের আনন্দই আলাদা। আমরা কিন্তু শুধু কাজ করছি না, আমরা আনন্দ গ্রহণ করছি, আনন্দ বিতরণ করছি। সেই আমরা আনন্দ গ্রহণ করছি, আনন্দ বিতরণ করছি। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আমাদের যারা আছেন এই আড্ডা দেখছেন, তাদের সাথে একটু আনন্দটা ভাগাভাগি করে নিই। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেব। আর যারা নতুনরা আছেন তাদের বলছি, টেলিভিশন স্ক্রিনে দেখবেন আমাদের জুম আইডি পাসকোড, আপনারা যুক্ত হয়ে যান, শুধুমাত্র নারীরা। ফিরে আসছি খুব শীঘ্রই। আবারও আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। বিরতিটা খুব ছোট ছিল আমাদের, কিন্তু আমাদের আড্ডা কিন্তু লম্বা। থাকছেন কিন্তু আমাদের সাথে। সাইদা নাইম, আপনার সাথে একটু ছোট্ট করে কথা বলি, কিন্তু একটা লোভ তো সামলাতে পারছি না, আবৃত্তি শুনতে চাই। ছোট করে যদি একটু কিছু গল্প করে যদি আবৃত্তি করবেন, নাকি আবৃত্তি করে গল্প করবেন, কোনটা? একটা কবিতা দিয়ে শুরু করে তারপরে কথা বলি। ঠিক আছে। কার কবিতা? মহাদেব সাহার কবিতা আমার খুব ভালো লাগে, এবং অনুষ্ঠানের সঙ্গে যাবে ছোট কবিতা। কবিতা রেডি আছে? হ্যাঁ, একদম রেডি। ও আচ্ছা, না, মহাদেব সাহা না, আমি নির্মল গুণের একটি ছোট কবিতা পড়ছি, আকাশ সিরিজ নামে, সেই কবিতা থেকে। শুধু একবার তোমাকে ছোব, ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু একবার তোমাকে ছোব, অহংকারে মুছে যাবে সকল দীনতা। শুধু একবার তোমাকে ছোব, স্পর্শ সুখে লেখা হবে
অজস্র কবিতা। শুধু একবার তোমাকে ছোব, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ। শুধু একবার তোমাকে ছোব, অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়। শুধু একবার তোমাকে ছোব, তারপর হব ইতিহাস। শুধু একবার তোমাকে ছোব। ছোট্ট একটি কবিতা, যেটি আসলে কিন্তু ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। নির্মলেন্দু গুণের কিছু ছোট ছোট লেখা কবিতা আছে, সব কবিতাই প্রিয়, তারপরে কিছু আছে অন্যরকম। শেলিয়াপা, আপনি তো লেখালেখি করেন, বলছিলেন আপনি একটু পড়ে শোনাবেন। কোনটা করবেন, একটু গল্প না? আমি আমার একটা কবিতা, আসলে কবি জীবনটাকে আমি খুব ভালোবাসি, তো আসলে শুরু থেকে খুব চমৎকারভাবে শুরুটা তো তাই হয়েছিল। হ্যাঁ, কবি জীবনটা খুব সুন্দরভাবে আমি যাপন করছি। আমি এখনো কবিতা লিখি, গল্প লিখি, উপন্যাস লিখি। তো তার মধ্যে আমি আমার একটা ছোট্ট কবিতা আমি একটু আবৃত্তি করে শোনাতে চাইছি আর কি। বিষয়টা কি, কি নিয়ে এটা প্রাধান্য কি পেয়েছে? প্রেম? আমার কবিতাতে একটু বিরহটা বেশি চলে আসে। আচ্ছা, আমি আসলে কেন জানি না, আমার কবিতায় প্রেমটাই সবসময় দুঃখবোধটা সবসময় চলে আসে। সবাই মনে করে যে আমি বুঝি সারাদিন প্রেমে মশগুল। ভাবুক, অসুবিধা কি? হ্যাঁ, লেখা আসলে এটা হচ্ছে তার অনুভূতি। হ্যাঁ, লেখকদের ভিতরে আলাদা একটা অনুভূতি কাজ করে, বলে না যে অন্তর্দৃষ্টি, এটা খুব প্রখর থাকে। হ্যাঁ, আমার মনে হয় যে পড়তে গেলেও সে বিরহ, কান্না, বিচ্ছেদ, সেই আমাদের জীবনটাই তো জীবন তো এই নিয়েই। রেডি? হ্যাঁ, আমার কবিতার শিরোনাম যে কখনো আসেইনি। যে কখনো আসেইনি, আসার ভান করেছিল, তার জন্য কেন তুলে রাখো শোকগুচ্ছ। যে ফিরে গেছে সে তো খোলস রেখে যাওয়া সরীসৃপ, তার জন্য কেন বাজাও বীণ। যদি পারো নাইটিঙ্গেলের রক্ত ফোটানো গোলাপ নয়, সূর্যমুখী হও। শূন্যমুখী জীবন ভরপুর শূন্যতায়। শেষ? হ্যাঁ, আপনার বিরহ শেষ? বিরহ তো লম্বা হয়, এত ছোট বিরহ? বিরহ বেশি দিন যাপন করতে হয় না। আচ্ছা, একটা ব্যাপার খুব জানতে চাই, আপনাদের যে সোসাইটি আছে এখানে তো নারীদেরকে কিভাবে একত্রিত করলেন, উৎসাহিত করলেন, এবং তাদের নিশ্চয়ই অনেক সময় যেটা হয় যে অনেক পারমিশন থাকে না, লেখার ইচ্ছা থাকে, জায়গা প্ল্যাটফর্ম খুঁজে পায় না, এরকম কিছু ছোট ছোট গল্প করুন যারা আসলে এখন সাকসেসফুল হয়েছে। নারীদের বিষয়টা হচ্ছে পারিবারিকভাবে সবসময় কিন্তু তাদের যে ভালো কাজ করার জন্য এগিয়ে আসতে দেয় সেরকম কিন্তু না। যে সুযোগটা আমি পেয়েছি, যে সুযোগটা সাইদা নাইম পেয়েছে, সেই সুযোগটা কিন্তু সব নারী পায় না। অনেক পরিবার আছে যাদের নারীকে পেছন থেকে টেনে রাখে। আমাদের নারী লেখক সোসাইটি মূলত সেই সব নারীদেরকে বেশি প্রাধান্য দেয় যারা লেখালেখির হাত ভালো, লিখতে পারে, কিন্তু তাদের লেখার সুযোগটা কম। আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেখানে তারা লিখছে, তাদের লেখা যখন ভালো হয় তখন আমরা সবাই মিলে আমরা পাঠচক্র হয়, পাঠচক্র আমরা পাঠ করছি, তাকে তার লেখার সমালোচনা করছি, গঠনমূলক সমালোচনা তো করতে হবে। হ্যাঁ, গঠনমূলক সমালোচনার মাধ্যমে তাদের লেখা যাতে আরেকটু ভালো হয় আমরা সেই চেষ্টাটা করছি। এবং দেখা গেছে এমন অনেক নারী আছে যাদেরকে কখনো পরিবার থেকে কোনো সহযোগিতাই করেনি, তাদের কিন্তু বই এখন প্রকাশ হচ্ছে এবং বই মেলাতে কিন্তু এই বইগুলা প্রকাশিত হচ্ছে। এখন তাদের পরিবারের তাহলে ভূমিকাটা কেটে সাইদা নাইম আপনার কাছ থেকে জানতে চাই, মানে সেই পরিবার যখন দেখছে যে মানুষটি একজন সাকসেসফুল লেখক, নারী লেখক, সেখানে তার পরিবারের ভূমিকা এখন কেমন? আনন্দের একটা বিষয় সেটা হচ্ছে এই যে অন্তরালের মেয়ে, রান্নাঘরের মেয়ে, একটা ফ্ল্যাট বা একটা বাসা বা একটা ঘরের মেয়ে, সে যখন একজন লেখক হয়ে ওঠে তখন তার পরিবার থেকেও কিন্তু উৎসাহ দেওয়া শুরু করে। আর যখন একটি বই বের হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়, তখন সাপোর্টটা আরো বেড়ে যায়। পরিবারের দৃষ্টিভঙ্গিটা কিন্তু তখন ফুললি মানে চেঞ্জ হয়ে যায়, যে বড়াই করে বলতে পারে। যেমন আমার স্যার বলতেন যে কষ্ট তো তুমি করছো, ফল ভোগ করবে তোমার সন্তানেরা, তোমার ভবিষ্যতে যারা আছে তারা। তো স্যার কেমন মানে বুঝতে পারিনি, মানে স্যার কি নিয়ে বললো এত। পরে বলে কি, এই যে তুমি এটা হওয়ার পর তো বলবে আমার মা অমুক, আমার মেয়ে অমুক, আমার বউ মানে অমুক, মানে সব আত্মীয় দিতে ভালো লাগে। হ্যাঁ, তো তখনই যে ঢাকা ইউনিভার্সিটির আবু জাফর স্যার বলেছিলেন, উনি এখন নেই, তো এমফিল করতে গিয়ে স্যারের সঙ্গে আমার। তো শেলি আপা, এই যে নারীদের কিছু এরকম হয়েছে যে হারিয়ে গেছে,
আবার ফিরিয়ে এনেছেন বা হারিয়ে গেছে? আচ্ছা, এরকম হ্যাঁ, এরকম আমাদের তার মানে তাদের পরিশ্রমে ঘাটতি ছিল। হ্যাঁ, ঘাটতি ছিল তাদের পরিশ্রমে, তারা হারিয়ে গেছে। দেখা গেল হয়তো এক বইমেলাতে তাদের দেখলাম, বইপত্র ছাপা হয়েছে, পরের কয়েক বইমেলা তাদেরকে দেখা যায়নি। আবার তাদেরকে আমরা ডেকে ডেকে সংগঠনে নিয়ে এসেছি, মিটিংগুলোতে অংশগ্রহণ করিয়েছি, তাদের লেখার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। 2-3 বছর পর দেখা গেল তাদের বই আবার প্রকাশিত হয়েছে। এবং সবচেয়ে আনন্দের বিষয়, তার প্রকাশিত বই সংগ্রহ করার জন্য যে পরিবার তাকে এতদিন বাধা দিয়েছিল, সেই পরিবার থেকে তার স্বামী রত্নটি চলে এসে সেই বই সংগ্রহ করছে। আচ্ছা, এবং এরকমও আমরা দেখেছি আর কি আমাদের নাইলে। কিন্তু আমাদের জুমের বন্ধুরা চলে আসছে, পরিচয় করে দিচ্ছি, এরপরে আরো গল্পে ফিরে আসবো। রুমন রুমা আমাদের নতুন অতিথি মনে হয়। 3 জনই নতুন এবং আমরা নতুনদের একটু স্বাগত জানাই, একটু ক্লাব তালি দিচ্ছি, সুস্বাগতম। তো রুমা আপনার সাথে আগে কথা বলি, শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করতে হবে। রুমা, আনমিউট করতে হবে, হয়নি, আনমিউট হয়নি। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আপু হয়েছে? জি জি জি, শুভ সন্ধ্যা, কেমন আছেন? শুভেচ্ছা সবাইকে। আপু, আমি আসলে অনেক পুরনো মুখ, কিন্তু তুমি সঞ্চালনায় আসার পর আজকেই আমার প্রথম জুমে আসা। আচ্ছা, এই জন্যই আমরা সবাই তালি দিয়ে স্বাগতম জানিয়েছি, কারণ আমি তো জানি না যে তুমি পুরনো। যাই হোক, ফিরে পেলাম তোমাকে। সঞ্চালনায় আসার পর আজকে আমার প্রথম জুমে আসা। আর স্টুডিওতে আমার প্রিয় দুটো মুখ, আমরা 3 জন একসাথেই কাজ করি নারী লেখক সোসাইটিতে। আচ্ছা আচ্ছা, ওর গল্পই হচ্ছিল না যে ও আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকে অতিথিদের নিয়ে কিছু বলবেন না বিষয় নিয়ে কিছু বলবেন? আমি এত বড় গুণী মানুষদের সামনে কিছু বলতে চাই না সেরকম, তবে টপিকটা খুব সুন্দর, একটুখানি বলি প্লিজ। পরিশ্রমটা আসলে আমার প্রথমে লক্ষ্যটাকে ঠিক থাকতে হবে, আমি কোন সাইডটায় কাজ করব, দেন আমার সময়টাকেও ঠিক মতো ব্যবহার করতে হবে। লক্ষ্য, সময় এবং পরিশ্রম, এই 3টাই আমাকে সাফল্যের চূড়ান্তে পৌঁছে দিতে পারে আমি মনে করি। আমার মনে হয় আমার লক্ষ্যটা ঠিক থাকতে হবে, সময়টা ঠিক রাখতে হবে, এবং দেন পাশাপাশি আমার কঠোর পরিশ্রমটা থাকতে হবে। এই 3টা একসাথে মিলিয়ে আমাকে সাফল্যের চূড়ান্তে পৌঁছে দিতে হবে। আর আমি যে কাজটা করব সেই কাজটার প্রতি অবশ্যই আমার ভালো লাগা, ভালোবাসা থাকতে হবে। যখন আন্তরিকতাটা বেশি থাকবে তখন সফলতাটা আমার খুব দ্রুত চলে আসবে, একদম আমি মনে করি। একদম, খুবই ভালো বলেছে। আর আপু, তোমার কিন্তু আমি একজন ফ্যান, আমি ছোটবেলা থেকে প্রচুর নাটক দেখি, সিনেমা দেখি, তোমার প্রচুর নাটক দেখি। অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। নতুন আরো অতিথি আসছি আড্ডা দিতে, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আবারও একটা ছোট বিরতিতে যাচ্ছি। আমাদের আড্ডা তো জমে গেছে, খুব শীঘ্রই ফিরে আসছি। ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আপনারা নতুনরা যারা আসছেন, তো আমরা তো অনেক নতুন বন্ধু আজকেই পেয়ে গেছি, পুরনোদেরও অপেক্ষা করছি কিন্তু। আচ্ছা শেলিয়াপা, গল্পে ফিরে আসছি। আমাদের আজকে এত নতুন বন্ধু এসেছে, তাদের সাথে একটু গল্পটা করে নিই। এবং সারপ্রাইজ হচ্ছে আপনার মেয়ে, হ্যাঁ, সাইদা নাইমের মেয়ে নওশিন, এবং সে জাপানে থাকে। খবর আমার নেওয়া হয়ে গেছে। নওশিন, শুনতে পাচ্ছ তুমি আমাকে মামুনি? জি জি জি, শুনতে পাচ্ছি। একটু জোরে কথা বলো। তোমার শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, বলো। মার সাথে কথা বলবে না তুমি এই আজকের বিষয় নিয়ে কিছু বলবে? আজকে বিষয় নিয়ে বলতে চাই, কারণ আমি নারী লেখক সোসাইটিকে আমার মানে ছোটবেলা থেকেই দেখে আসছি, যে এটা কিভাবে এটার গ্রোথটা দেখে আসছি। সো ভালোই লাগছে শেলি আন্টিকে আর আমার মাকে এখানে দেখে, একটা নারী লেখক সোসাইটিকে রিপ্রেজেন্ট করে খুব ভালো লাগছে দেখে। যে আসলে আমি নিজের চোখেও দেখেছি এরকম অনেক নারীদের, যাদেরকে নারী লেখক সোসাইটির মাধ্যমে আরো উন্নতি হয়েছে। তো এটাই শুভকামনা। তোমার জন্য শুভকামনা। তুমি মাকে উৎসাহিত করার জন্য এত দূর থেকে তুমি আমাদের জুমে এসেছো, এবং শুধু মায়ের জন্যই আজকে এসেছো এটা কিন্তু হবে না। এসো, হ্যাঁ, তুমি, তোমাকে আমন্ত্রণ রইল, এসো তুমি। হ্যাঁ, সবাই উৎসাহিত হয়। আসল পরিশ্রমটা কিন্তু ও এখন বুঝতে পারছে, যে একে একে ওখানে থেকে পরিশ্রম করে
পড়াশোনা করা, মানে ওখানে ট্রান্সপোর্টের তো খুব একটা বেশি নাই যে আমাদের মতো এরকম রিক্সা অটো পেয়ে যাবে, ওর হেঁটে হেঁটে অনেক দূর আসতে হয়। ভালো পরিশ্রমী হচ্ছে যে আজকের বিষয়, পরিশ্রমী সফলতার চাবিকাঠি, এটাই স্বাভাবিক, এই বয়সেই পরিশ্রম করবে। হ্যাঁ, রান্না করে, একা একা রান্না করে। আচ্ছা, আরো বলেন। হ্যাঁ বলুন ওর সম্পর্কে। মানে ও একা একা রান্না করে, তখন ওর রুমমেটরা সবাই বলে আন্টি ওকে কেন এই সাবজেক্ট পড়তে পাঠাইছেন, ও তো ভালো একজন শেফ হতে পারতো, ও এত ভালো রান্না করে কেন? আচ্ছা, কিন্তু এখানে কি করতো সে রান্না? মাঝে মাঝে খুব তার ইন্টারেস্টটা ছিল। হ্যাঁ, ইন্টারেস্ট ছিল, রান্নার হাত ওদের মানে ভালোই। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে বিভিন্ন টাইপের রান্না করতো, যে ক্যাজুয়াল রান্না সেটা না, ওখানে গিয়ে তো ক্যাজুয়াল রান্না করে খাচ্ছে। সে মিষ্টি কুমড়া রান্না পৌঁছানোর জন্য যে পরিশ্রমটা করতে হয় সেটা ঐশী শুরু করে দিয়েছে। না সেটাই, এখন বলে না যে একটা কবিতা, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, তা এখন ঐশীদের সময় তো হচ্ছে ওই যুদ্ধ, এটা হচ্ছে জীবন যুদ্ধ, হ্যাঁ, যেটা সাকসেসফুল হবে, পরিশ্রম করবে। ঐশী টায়ার্ড হলেও আমি বলি যে না, এটা টায়ার্ড হওয়ার সময় না। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে ও কাঁদলে হ্যাঁ আপনিও কাঁদবেন না, এটাই জীবন। হ্যাঁ, ঐশী তো আর আপনার সেই জীবনটা দেখেনি, শুনেছে হয়তো। ঐশী, অনেক অনেক শুভকামনা। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি মাহিনুর। মাহিনুর আপা, শুনতে পাচ্ছেন? আনমিউট করুন। জি জি, বলুন। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা নিয়ে কিছু বলবেন? জি, আমি আসলে কি মনে করি, মানুষের জীবনটা হলো কি ভাগ্য নিয়ন্ত্রণ, মানে ভাগ্য নিয়ন্ত্রণ করে, কিন্তু আমাদের পরিশ্রম আমাদের সফলতার দিকে কয়েক ধাপ এগিয়ে দিয়ে যায়। আমি যদি ছোট্ট একটা উদাহরণ বলি, আমার নিজের কথাই যদি বলি, যে আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি, তারপরে হঠাৎ করে আমি ল প্রফেশনে চলে আসি। আমি 15 বছর প্র্যাকটিস করে তারপরে কোভিড এর সময় অনলাইন বিজনেসে আসলাম। তো অনলাইন বিজনেসটা শুরু হয় আমার কেক দিয়ে। তো নিজের জন্য কেক বানানো বা পরিবারের জন্য কেক বানানো, সেটা কিন্তু কাস্টমারের জন্য বানানো, এটা সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ। সেই এই ভিন্ন জগতে ঢোকার জন্য যে আমার যে পরিশ্রমটা করতেছেন, প্রচুর ইউটিউব ব্রাউজ করা, অনলাইন অফলাইন কোর্স গুলো করা, তো এই পরিশ্রমটা কি থাকে, পরিশ্রমের ফলে আমি যেটা হলো যে আমি আমার যে কেকের যে কাস্টমার, তাদের মনেকে একটা জায়গা করে নিলাম। আর আমি যেটা মনে করি যে পরিশ্রমের ফলেই হলো যে খুব অল্প কয়েকদিনের মধ্যে সেলটা আমার লাখের কোথায় চলে গেল। তার মানে এই যে আপনি বলছিলেন যে ভাগ্য, আসলে পরিশ্রমী ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়, পরিশ্রমী মানুষের ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দেয়। একটা স্টেপ পর্যন্ত আপনার ভাগ্যটা আপনার আছে, সেই তারপরে আরেকটু সামনে যেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। একদম একদম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের আরো বন্ধুরা আছে, তাদের সাথে গল্প করতে হবে। শাহিনুর বেগম, শাহিনুর বেগম আপা, শুনতে পাচ্ছেন? আনমিউট করুন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? খুব ভালো আছি। আর আজকে এত ভরপুর আড্ডা দেখে তো খারাপ থাকার কোনো কথাই নেই, ভীষণ ভালো লাগছে, আড্ডা জমে গেছে। বলুন, আজকের বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছেন? ছোট করে বলে ফেলুন। হ্যাঁ, আজকের বিষয় নিয়ে অল্প করে কিছু বলি। প্রতিটা মানুষের জীবনেই একটা স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নটাকে সফল করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন, মানে সেটা হলো পরিশ্রম, কঠোর পরিশ্রম করার মনোভাবটা। পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব, এবং এই পরিশ্রমটা যদি আমরা করতে পারি এবং লেগে থাকতে পারি, লেগে থাকার কারণেই কিন্তু আমরা আস্তে আস্তে খুব স্লোলি হয়তো আগাবো, কিন্তু এক সময় এগিয়ে যাব। কিন্তু এটা যদি মাঝপথে আমরা ছেড়ে না দেই, হ্যাঁ ছেড়ে না দেই, আমরা যদি কোনো স্টেপ মানে করে যাই, মানে ক্রস করে যাই, প্রতিটা স্টেপ আমাদেরকে সততার সাথে পরিশ্রম করে আগাতে হবে। অনেক অনেক ধন্যবাদ, একেবারে সত্যি কথা বলেছেন। ঝুমুর আপা, ঝুমুর আপা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুভ সন্ধ্যা মেমি আপু, কেমন আছো? শুভ সন্ধ্যা, খুব ভালো আছি। কেমন আছেন? সবাই ভালো আছে। বলুন আজকের বিষয় নিয়ে ছোট্ট করে। আসলে পরিশ্রম আমাদের জীবনে আসলে মূল চাবিকাঠি, তাই না আপু? আসলে কেউ কিন্তু জন্ম থেকে সফলতা নিয়ে আসে না, তাকে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়েই তো পরিশ্রম করতে হয়। আর সবচেয়ে আমি ছোট করে বলি, সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপু, আমাদেরকে অলসতা কেটে, অলসতা না করে যে কোনো কাজকে আমরা ভালোবাসবো
আত্মবিশ্বাস রাখবো, ধৈর্য এবং কঠোর পরিশ্রম তো করতেই হবে, তবেই তো সফলতা আসবে, নাহলে সফলতা কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবার ফিরে আসছি আপনাদের কাছে, আমাদের স্টুডিওর বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে নিই। শেলি আপা, এদের অনেকগুলো মন্তব্য শুনলেন, সেখান থেকে আপনি আপনার মন্তব্যটা করুন। যে দেখুন, অনেকে খুব সুন্দর সুন্দর কথা বলেছে, যে প্রত্যেকটা মন্তব্য গ্রহণযোগ্য, কারণ ওনারা সবাই কিন্তু ওই এক জায়গাতেই এসে গেছে, একদম, যে পরিশ্রম ছাড়া কোনোভাবেই সফলতা আসে না। কারণ এটা সফলতা কেউ হাতে দিয়ে দেয় না। যেখানে আমরা জানি যে রবার্ট ব্রুস যেটা করেছিলেন, তিনি কিন্তু তার হাতের রেখা, জ্যোতিষী বলেছিলেন যে তার সফলতা আসবে না, তখন তিনি রেখাটা কেটে দিলেন, আচ্ছা, ব্লেড দিয়ে ওটা রেখাটা কেটে দিলেন, কেটে দিয়ে উনি কিন্তু 7ম বারে গিয়ে সফল হয়েছিলেন। এই 7 বার উনি যে পরিশ্রম করার যে মানসিকতা ওনার ভিতর ছিল, সেটাই কিন্তু ওনাকে সাফল্য এনে দিয়েছে। এবং সফল মানুষদের পেছনের গল্পগুলো কিন্তু একই, যে মনে হয় তারা হবে না, কিন্তু হয়েছে, এবং অনেকবার চেষ্টা করে, একবার না পারিলে দেখো শতবার। প্রচেষ্টাটা ভেতর থেকে থাকতে হবে, নিজের মধ্যেই থাকতে হবে। আর ওই যে যেটা হয় যে চারপাশের কথা শোনা বা পিছপা হয়ে যাওয়া, এটাই হচ্ছে সবচেয়ে মানে দুর্বলতা। এবং ওটা যদি ঠেকাতে পারে, ওটা এড়িয়ে যদি এগিয়ে যেতে পারে, তাহলে কিন্তু কোথাও আর ভুল হয় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওটাই পেছন থেকে টেনে রাখে। সেটাই, এবং এটাই মাথায় রাখতে হবে যে কোনো এরকম ছায়া আছে যে ছায়া আমাকে বারবার বাধা দেবে, সুতরাং সেই ছায়াকে টপকে যেতে হবে। সাইদা নাইম, আপনি কি বলেন? একই কথা, যদি লক্ষ্য থাকে অটুট। গানটা গেয়ে ফেলেন না? আমি গান গাইতে জানি না, তো এরকম একটা গান আছে, গানটা খুব জনপ্রিয়তা অর্জন করেছে, যে মানে সাকসেস হবে যদি লক্ষ্যটা একদম লক্ষ্য থাকে। যেমন আমরা যদি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের একটা মতবাদ নেই বা গ্রহণ করি, সেটা হচ্ছে উনি একবার লিখেছিলেন যে আমাদের প্রতিভা হচ্ছে 2 ভাগ, আর বাকি 98 ভাগই হচ্ছে আমাদের পরিশ্রমের ফসল। আমাদের সফলতার পিছনে আমাদের মেধাটা কাজ করে 2 ভাগ। উনি কিন্তু একবারে সফলতা পাননি, আর ওনার মেধার কারণে উনি সফল হননি। উনি সফল হয়েছিলেন ওনার পরিশ্রমের কারণে। সেটাই, ওনার মেধা ছিল, ওনার ভাবনা ছিল, চিন্তা ছিল, কিন্তু দীর্ঘ সময়ে সেটাকে অধ্যবসায় করে পরিশ্রম করে তারপর উনি আজকে আমাদের সবার কাছে বিশ্বজগতে স্যার আইজ্যাক নিউটন। একদম সেটাই, মানুষ আসলে বাঁচে পরিশ্রম দিয়ে। আর এবং শেলি আপা, এরকম কি আপনার লাইফে হয়েছে যে কখনো ছেড়ে দিয়েছেন হাল ছাড়ার? আমার ওরকম পর্যায়ে গিয়েছিলাম। অনেক সময় দেখা গেছে যে প্রত্যেকটা, আমার কিন্তু এসএসসি পরীক্ষার পরপরই বিয়ে হয়ে গেছে, তারপর বাকি পড়াশোনাটা, প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পরে মনে হতো বোধহয় এটাই আমার জীবনের শেষ পরীক্ষা দেওয়া হলো, হয়তো আমার আর মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা হয়তো দেওয়া হবে না, এবার কোনো রকমে পাশ করতে পারলেই হলো। কিন্তু দেখা গেছে যখন রেজাল্টটা হয়ে গেল, রেজাল্ট খুব ভালো করলাম, উৎসাহিত হলাম এবং আবার শুরু করলাম। তো এই বিষয়টা আমার মধ্যেই আমি দেখেছি যে আমি থেমে যেতে যেতেও কিন্তু থামিনি, থেমে যেতে যেতে থামেননি। এই গল্প আরো হবে, গল্পটা এসে শুনবো যে থেমে যেতে যেতেও আমার থামা হয়নি। আসলে থেমে যেতে যেতে থামিনি, এটাই মনের মধ্যে রাখতে হবে। একটা কালো ছায়া থাকবেই চারদিকে, হাত টেনে ধরবে, পা টেনে ধরবে, তার মানে সেদিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে পরিশ্রম, এবং সেই পরিশ্রমই সফলতা নিয়ে আসে। ফিরে আসছি এই আড্ডা নিয়ে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। একেবারেই আমাদের সময় শেষ, কিন্তু সবসময় কষ্ট একটাই, আড্ডাটা যখন জমে ওঠে, আমাদের গল্প আমাদের ভীষণভাবে জমে ওঠে, তখনই আমাদের সময়টা শেষ হয়। তো আজকে সময় শেষ হলে কি হবে? আবার দেখা হবে, আবার গল্প হবে, আড্ডা হবে। তো শুরুতে আবার যাচ্ছি জুমে যারা অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, সেই বন্ধুদের কাছে। সোনিয়া, আপনি অনেকক্ষণ ধরে আছেন, আপনার সাথে কথা হয়নি, আপনার সাথেই কথা হোক। শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা, ভালো আছেন? হ্যাঁ, শুভ সন্ধ্যা, খুব ভালো আছি। বলুন আজকের বিষয় নিয়ে ছোট্ট করে, আমরা তো একেবারে শেষ পর্বে চলে এসেছি। আজকের বিষয়টা আসলে খুবই সুন্দর, মানে পরিশ্রম থেকে সফলতা। আমরা অ্যাকচুয়ালি সফল হতে হলে আমরা একটা লক্ষ্যকে কেন্দ্র করে ধৈর্য নিয়ে মানে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা সফলতা আসলে
দেখতে পারবো। যদি আমার কাছে মনে হয় যে যে কাজটাই করি না কেন সে কাজের প্রতি ভালোবাসা, অধ্যবসায় আর পরিশ্রম থাকলে মানুষ সফল হতে পারে। দ্যাটস ইট। অনেক অনেক ধন্যবাদ। হাসিনা আপা, হাসিনা আপা শুনতে পাচ্ছেন? হাসিনা আপা, ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। বলুন ছোট্ট করে, সুন্দর লাগছে? জি, পরিশ্রম না করলে তো সফলতা কোনোভাবেই সম্ভব না। আমি পরিশ্রম করলে যে কোনো কাজে সফলতা অবশ্যই আসবে একদিন, যেটা আমার আত্মবিশ্বাস। আমি ভালো কাজ করলে, পরিশ্রম করলে ওই পরিশ্রমের একদিন ওইটার হচ্ছে ফল পাওয়াই যাবে আপু। তো যে কোনো কাজই হোক, সেটা পড়ালেখা হোক, সংসার জীবন হোক, চাকরি ক্ষেত্র হোক, লেখাপড়া হোক বা বাচ্চা পালন হোক, যে কোনো বিষয় আপু পরিশ্রম করলে ওইটা সঠিকভাবে সফলতা একদিন আসবে। একদম একদম, অনেক ধন্যবাদ হাসিনা আপা। রূপা আপা, আসলে যে কোনো ক্ষেত্রেই হোক পরিশ্রম ছাড়া কোনোটাই সফল হওয়া যায় না। রূপা আপা শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, থ্যাংক ইউ। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। অবশ্যই সফলতার জন্য তো অবশ্যই পরিশ্রম ছাড়া আসলে কিছুই সম্ভব না, কিছুই সম্ভব না। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। নার্গিস আপা, ছোট্ট করে, খুব ছোট্ট করে। আজকে এত বন্ধুরা জমে গেছে, মানে কি বলবো। বলুন। হ্যাঁ, পরিশ্রম তো অবশ্যই, সব কাজের পিছনে তো আমাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কি কখনো ফল, মানে কষ্ট না করলে কেষ্ট মিলে না, একটা কথা আছে না, ওইরকম ভাবে আমাদের কষ্ট করতে হবে, তারপর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হবে। এমনি এমনি কিছুই করা যাবে না। একদম। সবাইকে আমরা সবাই ভালো থাকি, এটাই সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি আপু, মিষ্টি আপু গান গাবেন না কথা বলবেন? শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। গান গাবেন না কথা বলবেন? আমি সবাই কথা বলুক, আমি এক লাইন বলে দিই। আরেকটা কথা, পরিশ্রম করবই, কিন্তু সব পরিশ্রমে যে 100% সার্থকতা হবে না, কিন্তু আমরা চালিয়ে যাব, একটা না হয় আরেকটা ভালো কিছু হবে। পরিশ্রমের কোনো অল্টারনেট নাই, সৎ থাকতে হবে, পরিশ্রম হতে হবে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে দেখা হবে বিজয়ে। আচ্ছা, সবারকে অনেক অনেক ধন্যবাদ। আরো আমাদের বন্ধুরা রয়েছে। রেবেকা কবির আপা শুনতে পাচ্ছেন আমাকে? রেবেকা কবির আপা, আচ্ছা। ওবায়দা আপা শুনতে পাচ্ছেন? জি আপা, আসসালামু আলাইকুম। অতিথি আপুদের শুভেচ্ছা এবং সালাম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। প্রতিনিয়ত পরিশ্রম করছি সফলতার জন্য। আমরা সফলতা করে সংসার, অফিস, উদ্যোগ সবকিছু সামলাচ্ছি। পরিশ্রমের সাথে আমাদের মেধা, ধৈর্য, অভিজ্ঞতা, চেষ্টা সবকিছুই আর কি আমাদেরকে দিতে হবে। এটাই আর কি, সফলতার জন্যই আমরা সবকিছু করছি। আসলে সফলতা আসুক সবার। অনেক অনেক ধন্যবাদ আপা আপনাকে। হোসনে আপা শুনতে পাচ্ছেন? হোসনে আপা, শুনতে পাচ্ছি। জি বলুন। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকে এত ভরপুর, কেন ভালো থাকবো না, বলুন। হ্যাঁ আপু, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম অবশ্যই। আপু যে কথা বলেছে আমিও সেই একই কথা বলবো। পরিশ্রমের সাথে আপনার অটুট মনোবল থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এবং আমাকে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে যে আমি ওই পরিশ্রমটা করি, আমি করতে পারবো, আমি সফল হতে পারবো। আমি এটাই মনে করি আপু। এবং আজকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আজকে যারা আছেন সবাই পরিশ্রম করে এই জায়গাটায় এসেছেন। হ্যাঁ, এটাই সত্যি কথা। জাসরিন খুকু আপু শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত জায়গা হচ্ছে পরিশ্রম। সফলতা আসুক বা না আসুক, পরিশ্রম করে যেতে হবে। আমাদের লক্ষ্য স্থির থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে। সফলতা আসবেই, অনেক সময় আসে না, অনেকে ব্যর্থতাকে বুঝে নেয়, কিন্তু সেটা ঠিক না। সফলতা আসবেই, হয়তো ছোট হোক বড় হোক, সফলতা থাকবেই। পরিশ্রম না করলে এর কোনো বিকল্প নেই, আসলে কোনো বিকল্প নেই। রেবেকা কবির আপু শুনতে পাচ্ছেন? পরিশ্রমের তো আসলেই কোনো বিকল্প নেই। আপনার মতামত কি?
আচ্ছা, রেবেকা আপার নেটওয়ার্কের সমস্যা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওর বন্ধুদের সাথে আড্ডায়। শেলি আপা, শুনলেন তো? হ্যাঁ, খুব সুন্দর বলেছে এবং সবাই ধারণ করেছে এটা। একদম প্রত্যেকের মনের মধ্যে আছে যে সফল হতে হবে এবং তার জন্য যতটুকু দরকার পরিশ্রম করতে হবে। পরিবারের গল্পে একটু ফিরে যেতে চাই, ছোট্ট করে বলুন। হ্যাঁ, আমার পরিবারে আমার এখন আছে আমার একটা মেয়ে, আর আমার হাজব্যান্ড ছিলেন, উনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন। উনি রিটায়ারমেন্টে যাওয়ার 1 বছরের মধ্যেই উনি মানে দৃশ্যান্তরে চলে গেছেন। তবে আমি মনে করি কোথাও না কোথাও তিনি আছেন এবং আমার প্রত্যেকটা সফলতা উনি দেখছেন এবং আমি প্রত্যেকটা আমার যত সফল কাজ এবং যত সাফল্য আমি কিন্তু ওনাকেই উৎসর্গ করছি প্রতি মুহূর্ত, প্রতিনিয়ত। তার মানে আপনি ধারণ করছেন তাকে, সব জায়গায় আছে, ছায়ার মতো, মায়ার মতো, শুধু ছুতে পারছেন না। ওপারে সে ভালো থাকুক, ভালো থাকুক। সাইদা নাইম, পরিবারের কথা আমার পরিবার দিন শেষে তো পরিবারেই ফিরে যায়। আসলে পরিবারই আসল, পরিবারই সবকিছুর ঊর্ধ্বে পরিবার। সেটাই সবচেয়ে প্রথমে বলবো যে অনুপ্রেরণা। ছোটবেলা থেকে লিখতাম, আমার খুব একটা আব্বা বাইরে থাকতেন, দেশের বাইরে থাকতেন। তো আমার অনুপ্রেরণা বলতে কি বাধা ছিল না যে তুমি লিখবা না বা প্রতিযোগিতা যাবা না, এটাই অনুপ্রেরণা। তো এখন মানে এই বয়সে এসে লিখছি, খুব একটা পছন্দ না করলেও অপছন্দ করেন না, আটকায় না। আম্মা একটু প্রাউড ফিল করে যে ঠিক আছে লিখি, বা নারী লেখক সোসাইটি আছে, ভাই বোনেরা করে। আব্বা একটু ধর্মীয় চেতনার দিকে চলে গিয়েছে, তো এর জন্য আব্বা একটু ওই যে অখুশি না, মানে নিমরাজি আর কি আমরা বলি। হ্যাঁ, নিমরাজি। এদিকে শ্বশুরবাড়ির দিকে সবাই খুব মানে সবাই এরকমই, সবাই খুশি, সবাই একটু গর্ব করেই বলে যে আমার ভাবি লিখে বা আমার ছেলে ভাই লেখালেখি করে। আর আমার হাজবেন্ড উনি নিজেও লিখে এবং সাংগঠনিক লেখার সমালোচনা করে। হ্যাঁ করে, তুমি কি মেনে নেন সেটা? তুমি কি লিখো? না, আমি মেনে নিই না। সবাই যেখানে বলে ভালো, তুমি বলে এটা কি লিখছো, আমি এই জন্য তার কমেন্টই ডিলিট করে দিই। কমেন্ট ডিলিট করে দিই যে না, এইসব লিখলে তো আমার। ব্লক করে দেননি তো? ওনাকে ফেসবুক থেকে ব্লক করে দিছে। এটাই হয়। হ্যাঁ, আমার সঙ্গে নাই, আপা জানে যে আমার সঙ্গেই নাই, যে সেই কমেন্ট করবে যে এটা কি কোনো কবিতা হলো, এখানে তো ছন্দের মিল নাই, মাত্রার মিল নাই। বলেননি আচ্ছা আমি তো তোমার ঘরেই থাকি, তুমি ঘরে বসে বলো এগুলো, তুমি কেন ফেসবুকে কেন লিখতে হবে? মজা করে, আসলে এটা একটা মজা। সবচেয়ে বড় সমালোচনা বোধহয় হাজবেন্ড বা ওয়াইফই হয়। এই জন্য আমার ফেসবুকেই উনি নাই, আসলে পরিবারের কেউই ফেসবুকে আমার নাই। আমি যেহেতু আলাদা, আমার একটা আলাদা জগৎ, পরিবার সংসার বাদ, মানে ওইটাকে একপাশে রেখে এই যে ফেসবুকের জগৎটা, আমি নারী লেখক সোসাইটি নিয়েই থাকি, আবৃত্তি নিয়ে থাকি, কবিতা নিয়ে থাকি, গল্প নিয়ে থাকি। মূলত আমি গল্পই লিখি বেশি, ফেসবুকে কবিতা লিখতে সুবিধা হয়, এই জন্য একটু ছোট ছোট কবিতাগুলো লিখি। আর গল্পগুলো সব বই আকারেই পাওয়া যাবে, বই আকারেই রয়েছে। এছাড়া রয়েছে আমার ধ্রুপদী পাবলিকেশনস নামে একটা পাবলিকেশনস সংস্থা, অনেক নারীর প্রথম বই আমার পাবলিকেশনস থেকে আসছে। আমি খুব আনন্দিত। আমরাও আনন্দিত। আমরা তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দুজনের কাছ থেকে খুব ছোট ছোট করে শুনতে চাইবো, এই যে সবকিছু সামাল দিয়ে আজকে এই জায়গাটায় দুজনে এসেও এখনো লিখছেন, লিখে যাচ্ছেন, একটা সোসাইটি তৈরি করে ফেলেছেন, অনেক নারীদের অনুপ্রাণিত করছেন। দুজনের প্রতি আমার এই প্রশ্নটা, এই যে সামনের প্রজন্ম, আজকে ওনার সন্তান আছে, এই প্রজন্ম, ছোট্ট করে দুজনেই একটু সাজেশন দেন যে আসলে এদের কিভাবে লেখালেখি, আমাদের কিন্তু একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, একটা বিশাল গ্যাপ হয়ে গেছে। তবে আমি সব সময় যে কথাটা বলে থাকি, লিখতে হলে পড়তে হবে। না পড়ে কেউ যদি মনে করে যে আমি অন্যের লেখা পড়বো না, তাহলে কিন্তু তার লেখালেখি করার কোনো দরকারই নেই। কারণ তাকে অন্যের লেখা পড়ে নিজেকে সেভাবে তৈরি করে নিতে হবে, তৈরি করে তারপর লেখালেখিটা করতে হবে। কারণ আজকে আমরা বলতে পারি এক কথায়, আজকে যদি আমি পড়া ছাড়ি, কালকে আমাকে লেখা ছেড়ে যাবে। তো না পড়ে লেখা যাবে না। অন্তত 5টা বই পড়ার পরে একটা বই লেখার চিন্তা ভাবনায় মাথায় আনা উচিত। ভালো বলেছেন। আসলেই মানে যে কোনো কিছু করতে হলে আমাকে বই পড়তে হবে, জানতে হবে, পরিশ্রম করতে হবে। মোট কথা এটা অন্তত লেখালেখির ক্ষেত্রে যে পড়া ছাড়া কোনো বিকল্প নেই। আমি সেই প্রসঙ্গেই যোগ করি কথা, ওটা রিপিট না করি, যে আমরা সমালোচনাকে গ্রহণ করব পজিটিভ ভাবে, নেগেটিভ ভাবে না। নেগেটিভ ভাবে করলে আমাদেরকে ছেড়ে যেতে হবে না, আমাদেরকে সামনে এগোতে হবে।
আমাদেরকে সংশোধন করতে হবে, শুধরাতে হবে, বা ওই সমালোচনার মাধ্যমেই পরিশ্রম করে আমার লেখাটাকে আরো উন্নত মানের নিয়ে যেতে হবে। এর জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে, আরো পড়তে হবে, বা আমার সিনিয়র যে লেখক বা আমাদের পূর্বসূরি যারা আছেন তাদের কাছ থেকে আমরা সাজেশন নিতে পারি, তাদের মতামত নিতে পারি, তাদের কাছ থেকে পরিশব্দ আমরা জানতে পারি। অনেক অনেক ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগছে। যারা জুমে আছেন বন্ধুরা তাদেরকে অনেক ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি, বিদায় নিতে নিতে আপনার কবিতা শুনতে শুনতে বাড়ি ফিরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশ্রমের আসলেই কোনো বিকল্প নেই, পরিশ্রম করতেই হবে, পরিশ্রমই আসলে সফলতার চাবিকাঠি। ভালো থাকবেন। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে আবার দেখা হবে অন্য কোনো নারীদের আড্ডায়, অন্য কোনো বন্ধুদের নিয়ে। কবিতা পড়ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতাটি। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমায়। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেম তুমি মহতাশয় বটে।